কে ভিডিওর নেপথ্যে নজরে নেতা কাকু আনন্দবাজার হেডলাইন করেছে এবং সেটা নিয়ে বিস্তর জল্পনা চলছে। ডাক্তার ৩১ বছরের কন্যার মৃত্যুর পর প্রভাবশালী কাকুদের ভীষণ দাপট দেখেছে। পানিহাটি, সোদপুর, যেখানেই আমি বাস করি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এলাম বাংলার মনে সেই বিষয়টা নিয়ে। কে এই প্রভাবশালী কাকু? আমি ব্যক্তিগতভাবে প্রভাবশালী কাকু চিনি, একজন নয়, এক মাতব্বর তার দুই অনুগত প্রভাবশালী কাকু। কাহিনীটা এইটা। সিবিআই হয়তো বুঝতে পারছে না, আনন্দবাজারও বুঝতে পারছে না, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হলো যে পুরো বিষয়টা নিয়ে আসল সত্যিটাই একটু সম্যকভাবে আপনাদের জানানো। আপনারা বলতেই পারেন যে সিবিআইকে জানাচ্ছেন না কেন? জানাবো। সিবিআইকে যা যা তথ্য সংগ্রহ করেছি সব জানাবো। দেখুন, যেদিনকে ডাক্তার কন্যাকে ওইভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং সেই হত্যার পর বিনীত গোয়েল বাহিনী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী সেই তথ্য লোপাট করার জন্য যা যা করার গত 15 দিনে করলো, সিবিআই তদন্তে যাওয়ার পরও তথ্য গোপন করার প্রক্রিয়া চলেছে। সেটা দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, তামাম দুনিয়া জেনে গেছে। কিন্তু এই প্রভাবশালী কাকুদের কিন্তু দুনিয়া জানেনি। এই প্রভাবশালী দুই কাকুর কথা আগে বলি। আর তার যে মাথা, তিনি হচ্ছেন এখানকার মাতব্বর। সেই মাতব্বর বেসিক্যালি তার পাস ব্যাকগ্রাউন্ড বলতে গেলে এলাকার লোক বলে, আমি বলি না, ওয়াগান ব্রেকারের রাজনীতি, ওয়াগান ব্রেকিংয়ের রাজনীতি করে তিনি প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন। রেললাইনের ধারে বাড়ি। তিনি তার অনুগত বাহিনীকে দিয়ে এবং তার পুত্র তার অনুগত বাহিনীকে দিয়ে 2021 সালে আমাকে পর্যন্ত খুন করানোর চেষ্টা করেছিলেন। সেই অডিও ভাইরাল হয়েছে সাম্প্রতিককালে। আপনারা জানেন যে খুন করার চেষ্টা করেছিল আমাকে, তার অডিও ভাইরাল হয়েছে, সেটাও আপনারা জানেন। আমি সেটা নিয়ে আজকে এই মুহূর্তে কথা বলবো না, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নয়। কিন্তু ডাক্তার কন্যা, 31 বছরের কন্যার পেছনে যে দুই প্রভাবশালী কাকু ওখানে পরিচালনা করছেন, এক প্রভাবশালী কাকু নন। এক প্রভাবশালী কাকু তো ওই ডেথ সার্টিফিকেটে সই করেছেন রয়েছে, আরেক প্রভাবশালী কাকুর নাম ওই ডেথ সার্টিফিকেটে ওপরে আছে। আপনারা নিজেরা একটু খেয়াল করলে বুঝবেন। এই একজন প্রভাবশালী কাকু ছিলেন বাম আমলে, তিনি কাউন্সিলর, এবং ঘটনাচক্রে বলে নেওয়া দরকার, আমি দীর্ঘদিন পানিহাটি পৌর বোর্ডে কাউন্সিলর হিসেবে ছিলাম। 1998-এ আমার কাজ শুরু। 2018 সালে আমার 1998 থেকে 2018 পর্যন্ত 4 বার আমি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম পানিহাটি পৌরসভার। সেই পানিহাটি পৌর বোর্ডে এই যে প্রভাবশালী কাকু, যার সই সার্টিফিকেটের তলায়, ডেথ সার্টিফিকেট তলায় রয়েছে, সেই প্রভাবশালী কাকু 2013 পর্যন্ত, 2009 থেকে 2013 এই সময় 5 বছর তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, লেফট সাপোর্টেড। আমি যতদূর জানি সরাসরি বামপন্থী প্রতীকে দাঁড়িয়েছিলেন, কিন্তু বলতেন আমি নির্দল, কিন্তু বেসিক্যালি লেফট কাউন্সিলর, বাম কাউন্সিলর। সেই ভদ্রলোক ছিলেন সেই সময় বামপন্থী কাউন্সিলর ওই বোর্ডে, পৌর বোর্ডে, তখন বামপন্থীদের হাতে পানিহাটি পৌর বোর্ড। 2021 সালে এই কাউন্সিলর 2013 পর বোধহয় নির্বাচিত হননি তো আমার যতদূর মনে পড়ছে 2013 নির্বাচন বোধহয় হননি। পরবর্তীতে তিনি বোধহয় হেরেটেরে গিয়েছেন বা কিছু, আমি ঠিক এক্স্যাক্টলি তথ্যটা মনে পড়ছে না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রভাবশালী বামপন্থী কাউন্সিলর, যিনি প্রভাবশালী কাকু প্রাক্তন কাউন্সিলর, তিনি আচমকা মাতব্বরের দলে জয়েন করেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। এবার তখন থেকে তিনি বামপন্থী, 2021 পর্যন্ত তিনি ছিলেন, বা 2021 পর্যন্ত বামপন্থী ছিলেন। 2021-এর পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই প্রভাবশালী কাকু সেদিনকে হসপিটালে গিয়েছিলেন। ইনি ওর বাবা মার চিঠিটা লিখে দিয়েছেন, যা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আমি তো দেখতে যাইনি। ইনি লিখে দিয়েছেন যে ডাক্তারের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু যিনি ছিলেন, তিনি একজন আইনজীবী নিয়ে গিয়েছিলেন, সেই আইনজীবীকে লিখতে দেননি, ইনি লিখেছেন। এবং এই বয়ানের মধ্যে লেখাচ্ছে, রাজ্যের কলকাতার পুলিশ কমিশনের প্রতি আমার আস্থা আছে, রাজ্য সরকারের প্রতি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে। ভাবুন তো, একজন সদ্য একমাত্র সন্তান হারানো কন্যার নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার বাবা মা হাসপাতালে বসে, তখন টালা থানায় বসে এই এফআইআর লিখছেন। সেই এফআইআরের বয়ান কি? যে আমার মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে, আমার সিপি বিনীত গোয়েলের প্রতি আস্থা আছে। এক সময় বাম, পরবর্তীকালে তৃণমূল, সেই প্রভাবশালী কাকু এটা লিখছেন।
আপনারা হয়তো বলতে পারেন আপনি নাম বলছেন না কেন, আপনি ছবি দেখাচ্ছেন না কেন। তার ছবি আমার কাছে আছে, তার নাম আমার কাছে আছে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বিশেষভাবে পরিচিতি আছে। সিবিআই যদি আমাকে এ ব্যাপারে ডাকে, তার সম্বন্ধে বিশদে ইতিহাস ভূগোল সব কিছু বলে দিতে পারবো। তার পেশাগতভাবে তিনি ওই সিএসসির কন্ট্রাক্টর হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আদতে ম্যানেজমেন্ট মাস্টার, যে কোনো ব্যাপারে ম্যানেজ করার ব্যাপারে তিনি এক্সপার্টাইজ। এমন কথাবার্তা বলেন আপনাকে ভুলিয়ে দেবেন, আপনি 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 বুঝতেও পারবেন না এই প্রভাবশালী কাকু। আমি বলছি এর সম্বন্ধে নারী, নক্ষত্র, ইতিহাস, ভূগোল আমি যা জানি আমি সবটা বলতে চাই না, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা আমার রুচিতে বাধে, আমি সেটা বলবো না। কিন্তু যখন একটা অপরাধ এদের সঙ্গে অপরাধকে হাসাপ করার ব্যাপারে, অপরাধকে ঢাকার ব্যাপারে, তথ্য লোপাটের একটা অংশীদার হওয়ার ক্ষেত্রে, ডেড বডি দ্রুত নিয়ে এসে দাহ করার ব্যাপারে তিনি যখন অংশীদারি হন, তখন আমার মনে হয়েছে যে এই পুরো বিষয়টা সিবিআইকেও সবটা জানানো এই প্রভাবশালী কাকু সম্বন্ধে। যদি সিবিআই আমার কাছে জানতে চায়, আমি যা যা আমি ডিটেলস জানি প্রভাবশালী কাকু সম্বন্ধে জানাবো। এই প্রভাবশালী কাকু ওই কার ডাকে, মাতব্বরের ডাকে গেছেন, তিনি কিন্তু দৌড়ে যাননি। আমার যতদূর ধারণা সেটা হচ্ছে এই মাতব্বর বলেছেন এই তুই চলে আয় তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে আর্জি করে গেছে এবং গিয়ে সেখানে টালা থানাতে গেছেন, গিয়ে ওই বয়ানটা তিনি নিজের হাতে লিখেছেন। সংবাদ মাধ্যমে দেখলাম শ্মশান ঘাটে গিয়ে পর্যন্ত নিজে সইটা করেছেন, নিচের তলায় সইটা রয়েছেন, শ্মশান ঘাটের সার্টিফিকেটটা আপনারা এই মুহূর্তে দেখছেন। এই গেল একজন প্রভাবশালী কাকু। ইনি এই এন্টায়ার চ্যাপ্টারটাতে দ্রুত ডেড বডি দাহ করার ব্যাপারে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম এই পানিহাটির মাতব্বর তার নির্দেশে করেছেন এবং বিনীত গোয়েলের নির্দেশে করেছেন। বিনীত গোয়েল অভিষেক গুপ্তাকে ডিসি নর্থকে নির্দেশ দিয়েছেন ডেড বডি দ্রুত দাহ করাতে হবে। এবার সেই অভিষেক গুপ্তার নির্দেশে এই যারা মানে যারা এই প্রভাবশালী কাকু তারা নিচের লেভেলে অপারেট করেছেন। আমি আরেক কাকুর কথায় আসবো, কিন্তু তার আগে বলে নিই যে এই মোডাস অপারেন্ডিটা কী হয়েছিল। আমি যতটা পড়াশোনা করেছি এই পুরো ব্যাপারটা নিয়ে, মিডিয়া রিপোর্ট ঘেটেছি এবং আমি আপনাকে আরেকটু তথ্য সংযোজন করি। আমি এই নির্যাতিতা 31 বছরের ডাক্তার কন্যার পিতাকেও চিনি, তার সঙ্গে আমার পরিচয় ছিল বহুকাল আগে। তিনি একটি স্কুল সংক্রান্ত ব্যাপারে তার সঙ্গে পরিচয় হয়েছিল, ড্রেস সাপ্লাই দিতেন, সেই সূত্রে পরিচয়। আমি যখন এই ডাক্তার কন্যা চলে গেলেন তারপর 2 দিন পর ফোন করেছিলাম। আমি যাব করেও আর যাইনি, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিবারের পাশে গিয়ে আমি কী বা করতে পারবো। ইচ্ছা আছে পরবর্তীকালে তাদের পরিবারের সঙ্গে যাওয়া, পাশে দাঁড়ানো, কিন্তু কি আমার সারা পৃথিবী তার পাশে, আমি আর কে। তো যাই হোক, সেটা তো গেলে অন্য কথা। আমি ঘটনাটা যেটা বলি যে এই প্রভাবশালী কাকুর মোডাস অপারেন্ডিটা ছিল ওই চিঠিটা লেখার তার কারণ ওই যে 31 বছরের কন্যা চলে গেছেন না, তার বাড়ির খুব কাছে এই প্রভাবশালী কাকু থাকেন, একটু অন্যদিকে থাকেন কিন্তু থাকেন। যাই হোক, তো তিনি চিঠিটা লিখেছেন, আইনজীবীকে লিখতে না দিয়ে তিনি লিখেছেন। এইখানে কিন্তু সিবিআইয়ের ক্লু যে তিনি কার নির্দেশে চিঠিটা লিখেছেন। হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন ফ্রম সামওয়ান, আইদার অভিষেক গুপ্তা, মানে ডিসি নর্থ, আইদার পানিহাটির মাতব্বর, অথবা আর কেউ নেই, এই দুজনের মধ্যেই নয়, অথবা বিনীত গোয়েল হতে পারে। ডাইরেক্ট যে বাড়ির লোককে লিখতে দেওয়া চলবে না, বাড়ির লোকের আইনজীবীকে লিখতে দেওয়া চলবে না, আমি বিনীত গোয়েল আমার ওপর আস্থা রেখে চিঠিতে বয়ান থাকবে, আমি মুখ্যমন্ত্রী আমার উপর বয়ানটা থাকবে যে আমার ওপর আস্থা আছে। এই মাতব্বর কাকু কিন্তু ওই চিঠিটা লিখেছেন। এই জায়গাটাতে এই মাতব্বরকে সরাসরি সিবিআইয়ের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করলে চাপ দিলেই বার করে দেবেন যে এই মাতব্বরকে কে চিঠিটা লিখতে নির্দেশ দিয়েছিল। তার বাবা মা কিন্তু দেননি। আমি বলছি তার বাবা মা বলেননি ওহে কাকু এসো তুমি এই চিঠিটা লিখে দাও আমার হয়ে, না। আমি যতটুকু খবর সংগ্রহ করছি না, তার মানে হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন কে, পানিহাটির সেই পাস ব্যাকগ্রাউন্ড যার ওয়াগান বেকার সেই মাতব্বর কাকু, না অভিষেক গুপ্তা ডিসি নর্থ কে নির্দেশটা দিয়েছিল। এইখান থেকে কিন্তু সিবিআই রুটটা ধরতে পারবে। এবং অভিষেক গুপ্তা যদি বলে থাকেন তাহলে তাকে কে নির্দেশ দিয়েছে, নিশ্চিতভাবে কলকাতা পুলিশ কমিশনার, কারণ তার প্রথম বস হচ্ছেন কলকাতা পুলিশ কমিশন। কলকাতা পুলিশ কমিশনারকে কাস্টাডিতে নিলেই চাপ দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আপনি নির্দেশ দিচ্ছেন কার নির্দেশ, আপনি কলকাতার সিপি, আপনি কি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে ওটা বাড়ির লোকের আইনজীবী কেউ লিখবেন না, লিখবেন
এমন কোনো লোক যিনি আপনার উপর আস্থাটা তৈরি হবে তাকে তিনি স্বীকার করবেন না প্রকাশ্যে। বিনীত গোয়েলের মাস্টার হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন। ফলত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েলকে, বিনীত গোয়েল নির্দেশ দিয়েছেন অভিষেক গুপ্তা মাতব্বরকে বলেছেন এটা একটা রুট। সেকেন্ড রুট হচ্ছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিজের বিধায়ককে, আর বিধায়কের নির্দেশে এই কাকু লিখেছেন। এই দুটো অপশান আমার মনে হয়েছে এই এন্টায়ার এপিসোডটাতে। দেখুন, ঘটনা হচ্ছে আমরা কেউ বলিনি রাজ্যের মুখ্যমন্ত্রী খুন করিয়েছেন, কিন্তু তথ্য লোপাট করার ক্ষেত্রে কোনো প্রভাবশালীদের বাঁচানো এবং সেই প্রভাবশালীদের ফেলে যাওয়া ডকুমেন্টস, তথ্য, এভিডেন্স সব কিছুকে লোপাট করার ক্ষেত্রে কলকাতা পুলিশকে কাজে লাগানো হয়েছে। আমার বারবার একটা জিনিস মনে হচ্ছে, শেষ পর্যন্ত সিবিআই বোধহয় ওই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে ধরতে পারবে না, কারণ সমস্ত তথ্য তো লোপাট করে নিয়েছে বিনীত বাহিনী। এটা বলার জন্য 41-এ নোটিশ দিলেও আমার কিছু এসে যাবে না, আমি জেল খাটতেও রাজি আছি। কিন্তু বিনীত বাহিনী তথ্য লোপাট করার নির্দেশ দিয়েছেন, কার্যকরী করেছেন, প্লেস অফ অকারেন্সকে নষ্ট করেছেন। সেই দিন জোর করে বডি দাহ করার কাজটা করিয়েছেন তিনি, এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। আপনি লজিকগুলো সাজান, ডাকুন না বিনীত গোয়েল, কলকাতা পুলিশ আমাকে ডাকুন, আমি লজিক দিয়ে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে সাজিয়ে দেবো তাদের কাছে। যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, আমার এভিডেন্সগুলো আমি যেগুলো বলবো সেটাকে অস্বীকার করবেন, শুধু অস্বীকার করবেন যে না 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 না, লজিক কখনো অস্বীকার করা যায় না। 2 + 2 = 4, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বলতে পারেন যে 4 হয়েছে 1 দিয়ে 4 করছেন, আপনি এটা বলতে পারেন, কিন্তু লজিককে অস্বীকার করা যায় না। আমি লজিক দিয়ে আমি এস্টাবলিশ করে দেবো। দ্য ইনস্ট্রাকশন ওয়াজ গিভেন বাই মমতা ব্যানার্জি টু বিনীত গোয়েল টু অভিষেক গুপ্তা টু আদার্স। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট তার বিধায়ককে নির্দেশ দিয়েছেন তাড়াতাড়ি বডি ফোড়াও। এইবার আসুন দ্বিতীয় কাকুর কাহিনী আপনাদের বলবো, তাকে নিয়ে আরেকটা এপিসোড বড় করব। এই দ্বিতীয় কাকুর একটা মারাত্মক, আমি বলছি সেই দ্বিতীয় কাকুর জীবনপঞ্জি লিখতে গেলে না চমকে যাবেন। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ ছিলেন, কাউন্সিলর হয়েছিলেন, তারপর ফ্ল্যাট, তারপর শোনা যায় রাজারহাটে 96 লক্ষ টাকায় ফ্ল্যাট কিনেছেন। কাউন্সিলর, 2 টার্মের কাউন্সিলর, সিআইসি, এসব তার ব্যাকগ্রাউন্ড। এগুলো সব মানুষের মুখে শুনেছি এবং আমি খুব কাছ থেকে দেখেছি। আমি তার সঙ্গে 2013 থেকে 2018 একসঙ্গে একই পৌর বোর্ডের সদস্য ছিলাম। তাঁর ভূমিকাটাও কিন্তু এখানে মারাত্মক। তাঁর অপারেশন মোডটা ছিল ডেড বডিটা সঙ্গে নিয়ে পালা, ডেড বডিটা সঙ্গে নিয়ে পালা। ওদিকে বাবা মা টালা থানায় বসে, আর টালা থানায় তখন ওই আরেক কাকু, যে কাকুর কথা প্রথম বললাম, তিনি তখন লিখছেন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে, বিনীত গোয়েলের প্রতি আস্থা আছে। তিনি যখন ওইখানে করছেন তখন তার বাবা মা জানেন না যে তাদের অমতে বডি নিয়ে পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে? এই দ্বিতীয় কাকু। এই দ্বিতীয় কাকুকেও আমি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি। 5 বছর তার সঙ্গে পানিহাটি পৌরসভায় ঘর করেছি, এবং দীর্ঘ ইতিহাস, শুনলে চমকে যাবেন। কিন্তু আমি বলছি এই 2 কাকুকে চালানোর অপারেটর ছিলেন পানিহাটির ওই মাতব্বর। সে মাতব্বর কে রেল লাইনের ধারে থাকে, নতুন করে বলার দরকার নেই, আমি এদের নামটা নিতেও ঘৃণাবোধ করি। কিন্তু সিবিআইয়ের কিন্তু এবার এই মাতব্বরকে গ্রেফতার করা দরকার, এবং এই 2 কাকুকেও গ্রেফতার করা দরকার, তা নাহলে কিন্তু এই রহস্য উন্মোচন হবে না। আমি বলছি এই ডেড বডি লোপাট করা কার নির্দেশে? ডেড বডি লোপাট করাটাও তো একটা কনস্পিরেসি। ভালো করে ভাবুন, ডেড বডি তার বাবা মা যদি একটা দিন রেখে আরেকটা পোস্টমর্টম করার সুযোগ পেতেন, তার আরও অনেকগুলো ইনভেস্টিগেশন পার্ট তো রিভিল্ড হতো। অর্থাৎ কত বড় অপরাধীকে বাঁচানোর চেষ্টা করেছেন এই অপরাধীরা। নবান্নে যিনি বসে আছেন, লালবাজারে যারা বসে আছেন, এবং পানিহাটির এই অপরাধীরা। যে নেক্সাস সম্বন্ধে একটু বললাম, 1 কাকু নয়, 2 কাকু এবং 1 মাতব্বর। আবার বলছি 2 কাকু এবং 1 মাতব্বর। পানিহাটি, সোদপুরে হাজার হাজার মানুষ প্রতিদিন সমবেত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে। এই মানুষটাও কিন্তু এই দুই কাকু এবং 1 মাতব্বরকে একটু চিনে রাখুন। অনেকেই তো ভোট দিয়েছেন এই মানুষগুলোকে, অনেকেই তো এদের সমর্থন জানান। আজকে রাস্তায় রাত জাগতে হচ্ছে এই 2 কাকু এবং 1 মাতব্বর, যাকে দিয়ে নবান্নের 14 তলায় বসা মহিলা ভায়া বিনীত গোয়েল, ভায়া মাতব্বর, এই নৃশংসভাবে, এটাও একটা নৃশংসতার একটা পার্ট,
যে তার বাবা মার চায়নি, কিন্তু তাও জোর করে ডেড বডিটা নিয়ে গিয়ে শ্মশানে দুটো বডি টোপকে দাহ করিয়ে দিয়েছেন এই দুই কাকু এক মাতব্বর আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্নের ওই মহিলা, ভদ্রমহিলা বলিনার।